আগামী 25 ডিসেম্বর মেয়ে জাইমা রহমানকে নিয়ে দেশে ফিরছেন তারেক রহমান। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে দূতাবাসগুলোর নিরাপত্তা নিয়ে কূটনীতিকদের আশ্বস্ত করল সরকার। পাঁচ বছর পর না ফিরলে গুম, জানিয়েছে ট্রাইব্যুনাল। উপদেষ্টা বৈঠকে হাদির শারীরিক অবস্থা নিয়ে আলোচনা। পাকিস্তানে আটকে থাকা 5 শতাধিক আফগানকে নেবে জার্মানি। এবং আইপিএল এর পুরো আসরের জন্য এনওসি পাচ্ছেন মুস্তাফিজুর রহমান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক, আমন্ত্রণ সন্ধ্যা 7টা নিউজে, সাথে আছি আমি তাসলিমা তিথি। চলে যাচ্ছি পুরো খবরে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী 25 ডিসেম্বর মেয়ে জাইমা রহমানকে নিয়ে দেশে ফিরবেন। তারা লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকায় আসবেন। বৃহস্পতিবার বিএনপির চেয়ারপারসনের একান্ত সচিব আব্দুস সাত্তার বিবিসি বাংলাকে এ তথ্য জানান। তিনি এ সময় বলেন, 25 ডিসেম্বর বেলা 11টার পর তারেক রহমানকে বহনকারী ফ্লাইট ঢাকায় অবতরণ করবে। আব্দুস সাত্তার আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার মেয়েকেও সঙ্গে নিয়ে আসবেন। দেশে 2007 সালের জানুয়ারিতে ক্ষমতা নেয়া সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে দুর্নীতির অভিযোগে আটক হয়ে 18 মাস কারাগারে থাকার পর 2008 সালের সেপ্টেম্বরে মুক্তি পান তারেক রহমান। তিনি 11 সেপ্টেম্বর লন্ডনের উদ্দেশ্যে পরিবারের সদস্যদের নিয়ে ঢাকা ছাড়েন। আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে ঢাকাস্থ বিদেশি দূতাবাসগুলোর নিরাপত্তা নিয়ে কূটনীতিকদের আশ্বস্ত করেছে অন্তর্বর্তীকালীন সরকার। বৃহস্পতিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় কূটনীতিকদের জন্য আয়োজিত এক ব্রিফিংয়ে নির্বাচন উপলক্ষে সরকারের গৃহীত হালনাগাদ প্রস্তুতি এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা তুলে ধরেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। বৈঠকের পর এক সংবাদ বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়। সভায় জানানো হয়, নির্বাচনকে ঘিরে সশস্ত্র বাহিনী সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন কমিশন বিদেশি পর্যবেক্ষকদের স্বাগত জানাতে প্রস্তুত রয়েছে বলেও কূটনীতিকদের অবহিত করা হয় এবং বিভিন্ন দেশকে আমন্ত্রণ জানানো হয় পর্যবেক্ষক পাঠানোর। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ব্রিফিংয়ে ঢাকাস্থ বিভিন্ন দেশের প্রায় 40 জন কূটনীতিক উপস্থিত ছিলেন। গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ 2025-এর খসড়া নীতিগত চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। ফলে কোনো ব্যক্তি ন্যূনতম 5 বছর গুম থাকলে এবং জীবিত না ফিরলে ট্রাইব্যুনাল তাকে আনুষ্ঠানিকভাবে ডিসঅ্যাপিয়ার্ড বা গুম ঘোষণা করতে পারবেন। বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ অধ্যাদেশ অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেলে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার উপদেষ্টা পরিষদের বৈঠকের বরাত দিয়ে এ তথ্য জানান। তিনি এ বিষয়ে বলেন, সরকার গুম প্রতিরোধ ও প্রতিকার ট্রাইব্যুনালের জন্য মানবাধিকার কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় সংখ্যক পাবলিক প্রসিকিউটর নিয়োগ দিতে পারবেন। জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখ সারির অকুতোভয় যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির চিকিৎসার দেখভালের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বুধবার সিঙ্গাপুরে গেছেন। তিনি সরাসরি হাদির চিকিৎসার দেখভাল করছেন। বৃহস্পতিবার বিকেলে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। তিনি জানান, আজ রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখ সারির অকুতোভয় যোদ্ধা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির স্বাস্থ্য নিয়ে আলোচনা হয়। বৈঠকের বরাত দিয়ে তিনি আরও বলেন, হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। তার বিষয়ে সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর ভিভিয়ান বালাক্রিশ্চান নিয়মিত প্রধান উপদেষ্টার সঙ্গে যোগাযোগ করছেন, খোঁজ খবর জানাচ্ছেন।
রাজধানীর জিগাতলা এলাকায় জাতীয় নাগরিক পার্টির নেত্রী জান্নাত আরা রুমির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে জিগাতলা পুরাতন কাঁচা বাজার রোডের একটি ছাত্রী হোস্টেলের ৫ম তলা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি এনসিপি ঢাকা মহানগর দক্ষিণ সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী ছিলেন। পুলিশ বলছে এটি আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড তা তদন্ত করে দেখা হচ্ছে। বিস্তারিত জাগো রিপোর্টে। রাজধানীর জিগাতলা এলাকা থেকে এনসিপি নেত্রী জান্নাত আরা রুমির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি জাতীয় নাগরিক পার্টি ঢাকা মহানগর দক্ষিণ সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী ছিলেন। বৃহস্পতিবার সকালে জিগাতলা পুরাতন কাঁচাবাজার রোড এলাকায় অবস্থিত জান্নাতি ছাত্রী হোস্টেলের ৫ম তলা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করে হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান জানান, এটি আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড তা খতিয়ে দেখা হচ্ছে। রুমি পারিবারিকভাবে মানসিক চাপে ছিলেন বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ। জান্নাত আরা এনসিপির ধানমন্ডি থানা কমিটির যুগ্ম সমন্বয়কারী। চলতি বছরের ৬ নভেম্বর এই কমিটি ঘোষণা করা হয়। এই ঘটনায় নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন দলটির যুগ্ম সদস্য সচিব হাফেজ তারেক রেজা। ফেসবুক পোস্টে তিনি দাবি করেন, ১ মাস ধরে রুমিকে হত্যার হুমকি দেওয়া হচ্ছিল। এটা আত্মহত্যা না হয়ে সরাসরি খুনও হতে পারে বলে দাবি করেন তিনি। এছাড়াও হাফেজ তারেক রেজার দাবি, ১ মাস ধরে আওয়ামী লীগের ক্রমাগত সাইবার বুলিং, হত্যা ও রেপ থ্রেটে অতিষ্ঠ হয়ে রাতে আত্মহত্যা করেছে জান্নাত আরা রুমি। রুমির সঙ্গে শেষ কথোপকথনের কিছু স্ক্রিনশট শেয়ার করেন তিনি, যেখানে রুমি লিখেছিলেন, আমার জন্য অপেক্ষা করছে মৃত্যু। নিউজ ডেস্ক, জাগো নিউজ। জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা ৪ আসনে দলটির মনোনীত প্রার্থী হাসনাত আব্দুল্লাহ নির্বাচনী প্রচারণা থেকে রবিউল ও সজীব নামে সন্দেহভাজন ২ যুবককে আটক করে দেবিদ্বার থানা পুলিশ। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হয়। বুধবার বিকেলে উপজেলা এলাহাবাদ ইউনিয়নে নির্বাচনী প্রচারণাকালে এ ঘটনা ঘটে। জানা যায়, বিকেল ৩:৩০টার দিকে দেবিদ্বারে নির্বাচনী প্রচারণা শুরু করেন হাসনাত আব্দুল্লাহ। এক পর্যায়ে তার সঙ্গে নির্বাচনী প্রচারণায় অংশ নেয়া বেশ কিছু সমর্থকের মধ্যে ৩ জনকে সন্দেহ করে পুলিশ। এরপর ২ জনকে আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। সেখানে স্থানীয়দের সহায়তায় পরিচয় নিশ্চিত হয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হয়। প্রাণ কফি ক্যান্ডি, কররা কফি, কঠিন স্বাদে, হাইকে বলো বাই। দেশে প্রথমবারের মতো স্বয়ংক্রিয় জ্বালানি বিপণন ডিপোর কার্যক্রম উদ্বোধন হয়েছে কুমিল্লায়। পেট্রোলিয়াম কর্পোরেশনের উদ্যোগে চালু হওয়া এই ডিপো থেকে কুমিল্লা, লক্ষ্মীপুর, ফেনী ও নোয়াখালীতে পেট্রোলিয়াম জ্বালানি সরবরাহ করা হবে। বুধবার বরুড়া উপজেলার কুমিল্লা চাঁদপুর আঞ্চলিক মহাসড়ক সংলগ্ন মগবাড়ি এলাকায় ডিপোটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। স্বয়ংক্রিয় ব্যবস্থায় পরিচালিত এই ডিপোর মাধ্যমে দ্রুত জ্বালানি সরবরাহের পাশাপাশি পরিবহন ব্যয় ও সময় সাশ্রয় হবে বলে জানিয়েছেন ডিপো সংশ্লিষ্ট ব্যক্তিরা। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যান আমিনুল আহসান বলেন, দেশের ইতিহাসে এই প্রথম অটোমেটেড পেট্রোলিয়াম ডিপোর যাত্রা শুরু হলো, যা জ্বালানি খাতে একটি নতুন মাইলফলক। এই ডিপো থেকে কোনো ধরনের হাতের স্পর্শ ছাড়াই আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে জ্বালানি গ্রহণ, মজুত ও বিতরণ কার্যক্রম পরিচালিত হবে। এতে কুমিল্লা ও আশপাশের জেলাগুলোতে দ্রুত সময়ে জ্বালানি সরবরাহ নিশ্চিত হওয়ার পাশাপাশি পরিবহন ব্যয় উল্লেখযোগ্যভাবে কমে আসবে। কর্পোরেশনের কুমিল্লা ডিপো, এটি বাংলা আরএফআইডি কার্ড। এতদিন যে গতানুগতিক ডিপো ছিল সেটার বাইরে এসে এটা টোটালি অটোমেটেড। আপনারা দেখেছেন ঢাকা থেকে চট্টগ্রাম থেকে ঢাকা ২৫০ কিলোমিটার পাইপ লাইন হয়েছে। সেই পাইপ লাইনের সুবিধা পাচ্ছে এই ডিপো মাঝখানে কুমিল্লার এই বরুড়া বা লালমাইয়ের। এখানে আপনার পাইপ লাইনে চট্টগ্রাম থেকে তেল চলে আসবে এবং এখান থেকে আমাদের ট্যাঙ্ক লরি, ট্যাঙ্ক ওনার্স বা পেট্রোল পাম্প মালিক সমিতিরা যে অটোমেটিক লোডিং আর্মের মাধ্যমে নিবে মিটারের মাধ্যমে, এবং আরএফকিউ মানে যে আপনার কার্ড আছে আরএফআইডি কার্ড, সেই কার্ড থাকবে, তারা পাঞ্চ করবে, নিজে নিজেই তেল নিয়ে চলে যাবে। কেউ ৪,০০০ মানে ৪,৫০০ লিটার বা ৯,০০০ লিটার, ১৩,৫০০ লিটার ট্যাঙ্ক ভরে নিয়ে চলে যাবে। এবং এইটা পুরো গেট কন্ট্রোল থেকে সবকিছুই অটোমেটিক সিস্টেমে করা আছে। ওয়েইং মেশিন আছে এখানে, ওয়েটিং লাউঞ্জ থেকে শুরু করে কিউই জোন আছে, এভরিথিং ইজ হিয়ার। জানাবো আন্তর্জাতিক সংবাদ।
পাকিস্তানে আটকে থাকা 535 জন আফগান নাগরিককে নেয়ার ঘোষণা দিয়েছে জার্মান সরকার। বৃহস্পতিবার জার্মান সরকার জানায়, এসব আফগানকে আগে থেকেই জার্মানিতে আশ্রয়ের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার ডোব্রিন্ট বলেন, যতটা সম্ভব ডিসেম্বরের মধ্যেই তাদের আবেদন প্রক্রিয়া শেষ করে জার্মানিতে প্রবেশের অনুমতি দিতে চায় সরকার। এই আফগানরা আগের জার্মান সরকারের চালু করা একটি শরণার্থী কর্মসূচির আওতায় নির্বাচিত হন। তবে মে মাসে নতুন রক্ষণশীল চ্যান্সেলর ফ্রিডরিখ ক্ষমতায় আসার পর কর্মসূচিটি স্থগিত হলে তারা পাকিস্তানেই আটকে পড়েন। এই তালিকায় রয়েছেন তালেবানের বিরুদ্ধে যুদ্ধের সময় আফগানিস্তানে জার্মান সেনাদের সঙ্গে কাজ করা ব্যক্তিরা, মানবাধিকার কর্মী, সাংবাদিক এবং তালেবান ক্ষমতায় ফেরার পর যাদের জীবন ঝুঁকিতে পড়েছে। জানাবো খেলার খবর। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর নিলামে 9 কোটি 20 লাখ রুপিতে মুস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম বলেছেন, মুস্তাফিজকে আইপিএল এর পুরো মৌসুমের জন্য এনওসি বা অনাপত্তিপত্র দেয়া হবে। তবে এক্ষেত্রে অবশ্য শর্ত জুড়ে দেওয়া হয়েছে। আইপিএল এর মাঝে বাংলাদেশ সফর করবে নিউজিল্যান্ড ক্রিকেট দল। এই সিরিজে খেলতে 8 দিনের জন্য দেশে ফিরতে হবে মুস্তাফিজকে। বৃহস্পতিবার নাজমুল আবেদিন ফাহিম মিরপুরে বলেন, মুস্তাফিজকে এনওসি দেওয়া হয়েছে পুরো আইপিএল এর জন্য। শুধু নিউজিল্যান্ড সিরিজে ওডিআই যে 3টা ম্যাচ থাকবে, সেখানে জাতীয় দলের পক্ষে খেলতে চলে আসবে মুস্তাফিজ। বিশ্বকাপ বাছাইয়ের গুরুত্বেই মুস্তাফিজকে নিউজিল্যান্ড সিরিজে ফেরাতে চায় বিসিবি। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। আগামী 25 ডিসেম্বর মে জয়মা রহমানকে নিয়ে দেশে ফিরছেন তারেক রহমান। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে দূতাবাসগুলোর নিরাপত্তা নিয়ে কূটনীতিকদের আশ্বস্ত করল সরকার। 5 বছর পর না ফিরলে গুম, জানিয়েছে ট্রাইব্যুনাল। উপদেষ্টা বৈঠকে হাদির শারীরিক অবস্থা নিয়ে আলোচনা। পাকিস্তানে আটকে থাকা 5 শতাধিক আফগানকে নেবে জার্মানি। এবং আইপিএল এর পুরো আসরের জন্য এনওসি পাচ্ছেন মুস্তাফিজুর রহমান। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।